রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে চায় বিএনপি, জানালেন তারেক রহমান। দলের প্রতি জনগণের আস্থা ধরে রাখার নির্দেশ। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো অনেকটাই কঠিন, মন্তব্য পরিকল্পনা উপদেষ্টার। আগামী বছরই দেখা যেতে পারে নির্বাচিত সরকার। পলাতক খুনিদের ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি সার্জিসের। চট্টগ্রামের ১০৫ পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা। এবং চট্টগ্রামে ভিজিটের কার্টন ফ্যাক্টরিতে আগুন, ফায়ার সার্ভিস ও নৌবাহিনী ২ ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে। গাজীপুরে পুরল লেপ্টসুকের দোকান। সংবাদ রাতে দেখছিলেন একেএসটি টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাজরিন। এবারে বিস্তারিত। রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চায় বিএনপি, এমনটি জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লক্ষ্য অর্জনে দলের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে দলের নেতাকর্মীদের নির্দেশনাও দেন তিনি। সাইফুর রিপোর্টের প্রতিবেদন। শনিবার ফরিদপুর উপজেলা কমপ্লেক্স হলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিভাগীয় কর্মশালা আয়োজন করে বিএনপি। সকল অঙ্গ সংগঠন আমাদেরকে সহযোগিতা করে আসছেন। এ সময় ছাত্র জনতার আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। আমরা যেন সেই শহীদ এবং গুম পরিবার যারা জীবন দিয়েছে তাদের কথা যেন একটু হলেও স্মরণ করি, তাহলে এই দল পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশ জাতীয়বাদী দল বীরের মতোই কিন্তু বাংলাদেশের মাটিতে থাকবে। বন্ধুরা আমার, কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আমরা জনগণের জন্য কি করতে চাইছি, দেশের জন্য কি করতে চাইছি, এটি যদি মানুষ না জানে তাহলে মানুষ আপনাকে কিসের ভিত্তিতে সমর্থন দেবে? জানান রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে বিএনপি। আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। রাজনৈতিক দল হিসাবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য জবাবদিহিতা। সেটি কি জবাবদিহিতা? শুধু কি প্রধানমন্ত্রী জবাবদিহিতা করবে? শুধু কি মন্ত্রীরা জবাবদিহিতা করবে? শুধু কি এমপিরা জবাবদিহিতা করবে? নো, জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে। একদিনে সম্ভব না, কিন্তু সেটি সম্ভব, অবাস্তব কিছু না। ৩১ দফার সংস্কার ভাবনা জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের তৃণমূলে ছড়িয়ে পড়ার আহ্বানও জানান তারেক রহমান। রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পুঁজি হচ্ছে মানুষের আস্থা, দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। জনগণের আস্থা যদি, এই পুঁজি যদি নষ্ট হয়ে, পুঁজি যদি হাত পড়ে, তাহলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে। আজকে আপনারা যা এখানে শিখে গেলেন, আজকে আপনারা যা জেনে গেলেন, এটি যেরকম আপনারা এখন প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যাবেন, একই সাথে জনগণের আস্থা ধরে রাখার জন্য আপনাকে যে যে কৌশল নিতে হবে, দয়া করে প্রত্যেকটি কৌশল আপনি গ্রহণ করবেন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেরকম স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, ঠিক অধিকারকে, দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবেই করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সেই অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো অন্তর্বর্তী সরকারের পক্ষে অনেকটাই কঠিন, এমনটাই জানালেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আগামী বছরে নির্বাচিত সরকার দেখা যেতে পারে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সরকার এলেও অর্থনীতির চাকা ঘোরানো সম্ভব কিনা তা বলা যাচ্ছে না। শনিবার রাজধানীতে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত BITS বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। বলেন, অর্থনৈতিক কূটনীতিতে বাংলাদেশ এখনো পিছিয়ে। টেকসই উন্নয়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বাজার ভিত্তিক অর্থনীতির দিকে এগুতে হবে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির শোচনীয় পরিস্থিতির জন্য দায়ী বেক্সিমকোর মতো বড় কোম্পানিগুলো। এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে।
এবার চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে অর্থ সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এদিন 105 পরিবারের মাঝে হস্তান্তর করা হয় অনুদানের চেক। প্রত্যেক পরিবারকে দেওয়া হয় 5 লাখ টাকা করে। এ সময় খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। একেএম নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। এই সন্তানের বাবা গেছে, এই সন্তানে বুঝে বাবার কি কষ্টটা। আমার স্বামী গেছে, আমি বুঝি আমার স্বামী আর বেদনা। এভাবে অঝরে কাঁদলেন জুলাই গণহত্যায় শহীদ হওয়া একজনের স্ত্রী। এখনো পরিবারে চলছে শোকের মাতম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া পরিবারের বুক ফাটা কান্না আর আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সহায়তা অনুষ্ঠান। তাদের আহাজারি দেখে সমব্যথী হন অনেকেই। অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম উপস্থিত হলে সৃষ্টি হয় আবেগ ঘন পরিবেশ। আমার ছেলে শহীদুল ইসলাম, সে 2টা গুলি খেয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে সে এক জায়গায় যায় পলানোর পরে ওইখান থেকেও তাকে ধৈর্য না, তাকে আরো 3টি গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। তাদের সন্তান হয়ে, ভাই হয়ে আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, কিংবা আমাদের এই যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব যেন আমাদের শহীদ পরিবারদের যারা সন্তান ছিলেন, আমাদের যারা ভাই ছিলেন, তারা তাদের পাশে যতটুকু থাকতেন আমরা আমাদের জায়গা থেকে ততটুকু করার সর্বোচ্চ চেষ্টা করব। একে একে শহীদ পরিবারের খোঁজ খবর নেন সার্জিস আলম। এই সময় বলেন, খুনিরা নতুন করে ফিরে আসার পায়তারা করছে। খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি। হাজার হাজার খুন, হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে, তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের নাম আবার উচ্চারিত হয়। এই বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যদি বিন্দু মাত্র ওই খুনি হাসিনা আবার এখানে দোষর হিসেবে কাজ করে, যদি এজেন্ট হিসেবে কাজ করে, হোক দেশের হোক বাইরের, আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেমে তাদেরকে সবাই প্রতিহত করব। এদিন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারকে 5 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এর আগে রংপুর, সিলেট, বরিশাল সহ বেশ কয়েকটি বিভাগের শহীদদের অর্থ সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের বিরুদ্ধে কাউন্টার প্রোপাগান্ডা টিম গঠন করে গণমাধ্যমকে সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট হাই স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে জিএম কাদেরের বক্তব্য প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই গণ আন্দোলনের শহীদদের রক্তের বিচার ও বিগত 15 বছরের গুম খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন প্রাসঙ্গিক নয়। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে ছাত্র নাগরিক তোয়াক্কা করে না বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ যে অপরাধ গত 15-16 বছর করেছে, তাদের এই অপরাধ আগামী 1000 বছরে সেগুলো হচ্ছে তাদের কোনো বিচারের 1000 বছর কারাগার দিলে সেই বিচার হবে না। সুতরাং আগে হচ্ছে বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের যে আলাপটি জাতীয় পার্টি দিচ্ছে, এটি একটি ফেসিবাদের আরেকটি দূষর। জাতীয় পার্টি আওয়ামী দূষর হিসেবে তারা ইতিহাসে হচ্ছে স্বীকৃত থাকবে। সুতরাং জাতীয় পার্টি কি বলল সেটি ছাত্র নাগরিক কোনো ধরনের তোয়াক্কা করে না। দেশে খুলছে অপরিশোধিত তেলের বাজার। রিফাইনারি না থাকলেও করা যাবে আমদানি। ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত জ্বালানির দাম এবং সরবরাহ স্থিতিশীলতা বিষয়ক সেমিনারে এ কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, স্বনির্ভরতা বাড়াতে আগামী 2 বছরে অনুসন্ধান করা হবে 150 গ্যাস ক্ষেত্র। কায়েস রাহাতের প্রতিবেদন। দেশের মোট জ্বালানি চাহিদার 62% পূরণ করা হচ্ছে আমদানি করে। ফলে মূল্য বেড়েছে কয়েক গুণ। ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে মাথাপিছু 3000 টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তারপরও কমছে না গ্যাস, বিদ্যুৎ সহ অন্যান্য জ্বালানির দাম। চেষ্টা করতে পারি। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ তামিম বলছেন, দাম বৃদ্ধির প্রধান কারণ মুদ্রাস্ফীতি। আমদানির পরেও কমেনি জ্বালানি ঘাটতি। ভবিষ্যতে এই ঘাটতি আরো প্রকট হবে বলে শঙ্কা প্রকাশ করা হয় তার গবেষণায়। ঢাকা চেম্বার অব কমার্সে আয়োজিত জ্বালানি দাম ও সরবরাহ স্থিতিশীলতা বিষয়ক সেমিনারের মূল প্রবন্ধে এসব কথা তুলে ধরা হয়। 30 সালে গিয়ে হয়তো আমাদের প্রায় 30,000 মেগাওয়াটের মতো
ক্ষমতা থাকবে, কিন্তু আমাদের চাহিদা তখন আরো বেশি। সো আমদানিকৃত জ্বালানি যেহেতু 62% এবং টাকার ডিভ্যালুয়েশন হয়েছে, এটা হলো সবচেয়ে বড় ইম্প্যাক্ট এনেছে এই বিদ্যুৎ উৎপাদনের। যদিও দেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশে পর্যাপ্ত গ্যাসের মজুদ আছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর বদরুল ইমাম। আমরা স্টিল মনে করি বাংলাদেশের এনর্মাস পটেনশিয়াল ফর গ্যাস। আমাদের অ্যাকচুয়ালি এনার্জির জন্য বাইরের উপরে বা এরকম হাহাকার করার কোনোই অর্থ হয় না। এদিকে দেশের জ্বালানি খাতের চলমান পরিস্থিতির জন্য বিগত স্বৈরাচারী সরকারের পাশাপাশি অসাধু ব্যবসায়ীদেরও দায়ী করেন জ্বালানি উপদেষ্টা। ভবিষ্যৎ জ্বালানি সংকট কাটাতে আগামী 2 বছরে আরও 150 অনুসন্ধান গ্যাস কূপ খননের পাশাপাশি অপরিশোধিত জ্বালানি তেল আমদানি উন্মুক্ত করার কথা জানান তিনি। রিফাইনারি থাকলে ভালো, রিফাইনারি না থাকলেও যদি আপনি বড় সরবরাহকারী হন, মানে 5 লাখ 10 লাখ টন যদি সরবরাহ করে থাকেন, তাহলে আপনি এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন। গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে এই বছর 50টা এবং আগামী 2 বছরে আরো 100টা কূপ খনন করা। এ সময় প্রতিযোগিতামূলক ন্যায্য বাজারের আশ্বাসের পাশাপাশি সৌরশক্তি ভিত্তিক জ্বালানিতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। সমাবেশে সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। শাহাদাত নিশাদের রিপোর্ট। রাজধানীর রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই মিছিল সাবেক সেনা কর্মকর্তাদের। রাওয়া কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সড়ক প্রদক্ষিণ করে আবারও রাওয়া কমপ্লেক্স মাঠে এসে শেষ হয়। মিছিলে নানা স্লোগানে মুখর করে তোলেন সদস্যরা। মিছিলের আগে সমাবেশে বক্তারা বলেন, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। আমরা যে কোনো প্রয়োজনে দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। আমরা যে আজকে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছি, আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশই শেষ নয়। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকার অবমাননা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি বলেও মনে করেন বক্তারা। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। 71-এ দেশের স্বাধীনতা রক্ষার যে শপথ বাঙালিরা নিয়েছিল, সেই শপথ থেকে এখনো বাঙালিরা বিচ্যুত হয়নি বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। 17 কোটি বাঙালির রক্তের তেজ এখনো তারা বুঝে নাই। আমরা কি করতে পারি না করতে পারি। জুলাই আগস্টের মতো যে কোনো প্রয়োজনে দেশের জন্য রাজপথে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন সেনা সদস্যরা। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় একটি কার্টুন ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের পাশাপাশি নৌবাহিনী সদস্যের 2.25 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা 6:30টার দিকে ইপিজেডের ভেতরের ইউনিটি এক্সেসরিজ নামের কারখানাটিতে আগুন লাগে। দাহ্য পদার্থ ও বিপুল পরিমাণ কাগজ মজুদ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ইপিজেড এলাকায়। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে নৌবাহিনীর একটি দলও অংশ নেয়। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি। এদিকে গাজীপুরের শ্রীপুরের মধ্যবাজারে আগুনে পড়ল লেপ তোশকের দোকান। শনিবার সন্ধ্যা 6টার দিকে লেপ তোশকের দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে তুলা রাখার ঘরে হঠাৎ ধোঁয়া দেখতে পাওয়া যায়। পরে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় ব্যবসায়ীরা। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। সমাজের নারীদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করে একটা মানবিক সমাজ গড়তে কাজ করবে জামায়াতে ইসলামী। দেশের সংস্কার ও রক্ষার কাজ নীতিবানদের হাতে তুলে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় জামায়াতের কাফরুল উত্তর থানার উদ্যোগে শীতার্থ দরিদ্রদের মাঝে
শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। জামায়াত আমির বলেন, দরিদ্র মানুষের চিকিৎসা সরকারকে নিশ্চিত করতে হবে। আমরা সকল ভালো কাজ একা করার কৃতিত্ব নিতে চাই না, বরঞ্চ সমস্ত মানুষের মাইন্ডটাকে ভালো কাজমুখী করতে চাই আমরা। যদি এই কাজটা আমরা করতে পারি, তাহলে এই সমাজের সকলেই পরস্পরকে সম্মান করবে এবং ভালোবাসবে। আর যেই সমাজে সম্মান এবং ভালোবাসা থাকে পারস্পরিক, এই সমাজটা সত্যিকার একটা মানবিক সমাজ হয়, একটা জান্নাতি সমাজ হয়। বাংলাদেশ জামাতে ইসলামী ওই রকমই একটা সমাজ গড়তে চায়। এমন একটা সমাজ গড়তে চায় যে কিছু ভাইদের হাত প্রতি বছর এইরকম শীতবস্ত্র গ্রহণ করবে, এটাও আমরা চাই না। আমরা চাই প্রত্যেকটা মানুষের হাত কর্মীর হাতে পরিণত হয়ে যায়। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি প্রকল্পের বাস সার্ভিস আগামী 16 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব এহসানুল হক। শনিবার দুপুরে বিআরটি প্রকল্প পরিদর্শন শেষে গাজীপুর মহানগরীর শিববাড়ি বিআরটি স্টেশনে এক আলোচনা সভায় এ তথ্য জানান তিনি। সড়ক পরিবহন সচিব বলেন, প্রাথমিকভাবে 2টি এসি বাস দিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রী পরিবহন করা হচ্ছে। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রতিটি স্টেশনে ফুটওভার ব্রিজ রয়েছে। এছাড়া আরও অতিরিক্ত 10টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। বর্তমানে ট্রায়াল রান চলছে, পরীক্ষামূলকভাবে চালাচ্ছি এবং 15 তারিখ থেকে আসলে প্রকল্পটা পূর্ণাঙ্গ চালু হবে, কিন্তু আমরা বিআরটিসির বাস এই করিডোরে চালু করব, যাতে মানুষের গাজীপুরের মানুষের সুবিধা সহজে কম সময় চলাচল করতে পারে। নরসিংদীর মনোহরদীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 20 জন। শনিবার দুপুর এবং বিকেলে উপজেলার চালাকচর বাজারে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, চালাকচর বাজারে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জয়নুল আবেদিন। এই সময় তাদের বাধা দেয় সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুলের নেতাকর্মীরা। এ সময় জয়নুল আবেদিনের গাড়ি সহ আরও অন্তত 3টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তবে অভিযোগ নাকচ করে দিয়েছেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল। পিছন থেকে অতর্কিতে এই সাখাওয়াত হোসেন বকুল এবং তার বাহিনী প্রধান দোলন, তাদের নির্দেশে তাদের সন্ত্রাসী বাহিনী আমাদের উপরে আক্রমণ করে। আমি এখন এরকম কিছু শুনি নাই। হ্যাঁ, আমি ঢাকায়, আমি এখন কিছু শুনি নাই। এই ব্যাপারে না শুনে কিছু বলতে পারবো না, তবে এমন কিছু হয় না এটুকু তো খবর রাখি। জয়নাথ কি বলছে এটা তো আমি জানি না। আসলে মুরব্বী মানুষ, যদি ভুল তথ্য দিয়ে কথা বলে থাকে, একদিন উনি হয়তো রিয়েলাইজ করবেন যে এটা ভুল হয়েছে। আমি তো জানি না উনি কি বলছেন। দেখছেন সংবাদ রাত। দেশে পরিবেশ রক্ষার জন্য যা যা করণীয় তাই করবে অন্তর্বর্তী সরকার। সবুজের সমৃদ্ধি ফিরে পেতে সরকার বদ্ধপরিকর বলে জানান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত ক্লাইমেট জাস্টিস অ্যাসেম্বলি উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, পানির প্রবাহ বন্ধ করে রাস্তার উপর আলপনা এঁকে লাভ হবে না। পানির প্রবাহের ব্যবস্থা করতে না পারলে হাওর বাঁচানো সম্ভব হবে না। এবং আমি পরিবেশের সাথে নির্যাতনকে জুড়ি। আমার মনস্তাত্ত্বিক জায়গায় আমি যেই অর্থনীতি, যেই সমাজ ব্যবস্থাকে আমি ধারণ করে চলছি, সেখানেই কিন্তু আমার জলবায়ু, সেখানেই কিন্তু আমার নির্যাতন, সেখানেই কিন্তু আমার শিশুর বেড়ে না উঠতে পারার এবং অকালে ঝরে পড়ার কাহিনী। যে বিশাল একটা রাস্তা করে দেওয়া হয়েছে, ওর ফলে জানেন আপনারা কি পরিমাণ পরিবেশের তো ক্ষতি বটে, এমনকি মাছের যে চলাচলের রাস্তাটা আর নাই। তাহলে পানির প্রবাহ যদি বন্ধ করে দেওয়া হয়, সেটার উপর আপনি যতই আলপনা আঁকেন ওই রাস্তার উপর দিয়ে, ওটা কিন্তু মানুষের কোনো উপকার করবে না। আমরা সড়ক মন্ত্রণালয়ের সাথে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কথা বলছি যে ওই রাস্তাটায় পানি প্রবাহের রাস্তা করে দিতেই হবে। এটা ছাড়া ওই হাওর বাঁচানো সম্ভব না। আওয়ামী লীগের চরিত্র বিএনপিতে সংক্রমিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।
শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার নীলা মাঠে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে এ কথা বলেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, রাজনীতি করতে চাইলে হুজুরদেরকে ভাড়াটিয়া মনে করা যাবে না, ভ্রাতৃত্বের দৃষ্টিতে হাতে হাত মেলাতে হবে। পরে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেরিতে হলেও অন্তর্বর্তী সরকারের কানে পানি ঢুকেছে। রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে, আমরা বাংলাদেশে, আমি এই কথা বহুদিন ধরে বলি, ভাড়াটিয়া হিসেবে থাকি না। ভাড়াটিয়া মনে করবেন না হুজুরদেরকে। ভাইয়ের ভ্রাতৃত্বের দৃষ্টি দিয়ে তাকাবেন, হাতে হাত মেলাবেন। আমি আপনার ভাই, আপনি আমার ভাই। পূর্বপুরুষদের প্রতিফলন রক্ত দিয়ে আমরা জমিন খরিদ করেছি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।